আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল, আপাতত ঢাকায় রেখেই চলবে চিকিৎসা। জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে তারেক রহমানের আশঙ্কা, ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরার প্রত্যয়। এবং আজ অথবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষণা, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচনে ৩০০ বিচারক চেয়েছেন সিএসি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল, আপাতত ঢাকায় রেখেই তার চিকিৎসা চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে। দর্শক, এ নিয়ে জানতে পরাগ আজিমের কাছে যাচ্ছি। তিনি এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন। পরাগ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি আপডেট তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানান। রায়হান, ধন্যবাদ। রায়হান, বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ভর্তি আছেন, সেটা আপনি জানেন। এবং আসলে দফায় দফায় ওনার কিন্তু মেডিকেল বোর্ড বিভিন্ন সময়ে ওনাকে পরীক্ষা নিরীক্ষা সহ নানান ধরনের পর্যবেক্ষণ করে থাকেন। এবং গত কয়েকদিন তো উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন ডাক্তারদের 24 ঘন্টার। এবং বিদেশে যাওয়ার যে প্রসঙ্গটি, সেটি কাতারের আমিরের দেয়া যে এয়ারক্রাফট, এয়ার অ্যাম্বুলেন্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল। এবং এগুলো কিন্তু এখন আসলে মানে অনেকটা প্রস্তুত আছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে ওনার বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের কোনো সমস্যা এখন নেই। কিন্তু ওনার শারীরিক অবস্থাটা আসলে এরকম যে ডাক্তাররা অপরিবর্তিত এবং স্থিতিশীলই বলছেন। কিন্তু যে উল্লেখযোগ্য যে উন্নতি হওয়া, যে ওনাকে ফ্লাই করানোর জন্য যে শারীরিক ধকল শোয়ার মতো যে শারীরিক অবস্থাটা দরকার, সেটি আসলে এখন পর্যন্ত হয়নি। বিধায় ওনাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু একটু দেরি হচ্ছে। বরাবরই ডাক্তাররা বলে আসছেন এবং মেডিকেল বোর্ডও বলে আসছে যে ওনার শারীরিক অবস্থা যখনই বিদেশ নিয়ে যাওয়ার মতো হবে, তখনই আসলে ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এর আগ পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়াকে এইভাবেই আসলে নিবিড় পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা দেওয়া হবে। আমরা এভার কেয়ারের বাইরে আছি। পরবর্তীতে যদি কোনো আপডেট বিএনপির বড় কোনো নেতৃত্ব থেকে অথবা চিকিৎসকদের কাছ থেকে আসে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। রায়হান, ধন্যবাদ আপনাকে আপডেট তথ্য দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সশস্ত্র বাহিনী দিবসের আগেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, কিন্তু সর্বোচ্চ মানসিক শক্তি দিয়ে তিনি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এতেই প্রমাণ হয় জিয়া পরিবারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কতটা গভীর। রাজধানীতে আরেক আলোচনায় তিনি বলেন, শুধু কথার ফুলঝুরি দিয়ে দেশ চলে না, প্রয়োজন পরিকল্পনার, যা একমাত্র বিএনপিরই আছে। রাহুল রায় রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মত বিনিময় করেছেন ৭০ জন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য। সেখানে তারা দেশের উন্নয়নে নিজেদের নানা পরিকল্পনা ও মতামত তুলে ধরেন। রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ গঠনে বিএনপির পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতা চান তারেক রহমান। আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন ২১ তারিখে, সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন। আর্মিতে যে উনি গিয়েছিলেন অসুস্থ হয়েছেন, সেটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু উনি যে অনুষ্ঠানটি গিয়েছিলেন, যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন। ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন
যে ম্যাডাম মনে হয় না গেলে বোধহয় ভালো হয়, কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি, ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন যতক্ষণ উনি ওখানে ছিলেন। এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। সো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধহয় বুঝতে কারো বাকি থাকে না যে আপনাদের সাথে, আপনি সার্ভিসে অথবা রিটায়ার যে অবস্থায় থাকুন, আপনাদের সাথে জিয়া ফ্যামিলির বোধহয় সম্পর্কটা কি। আমি এই পুরো বিষয়টা, এই ছোট্ট ঘটনা দিয়ে বিষয়টি বোঝানোর আপনাদের সামনে চেষ্টা করলাম, তুলে ধরলাম। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন সকলে আমরা ইউনাইটেড থাকি, সকলে আমরা জাতীয়তাবাদী শক্তিকে আমরা এই কাজগুলো করতে সাহায্য করি। এর আগে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলমান বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায়ও ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, পরিকল্পনার 40 ভাগও যদি বাস্তবায়ন করা যায় তাহলেও জনগণ বিএনপিকে মনে রাখবে। একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। তাফসিল ঘোষণায় প্রস্তুত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের ভাষণ। এখন অপেক্ষা ঘোষণার। কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, আজ অথবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তাফসিল ঘোষণা হতে পারে। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য 300 বিচারক চেয়েছেন CAC। নাজিব বেগের রিপোর্ট। সংসদ নির্বাচনের বেশিরভাগ প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। একই দিনে গণভোটের প্রস্তুতিও নিচ্ছে ইসি। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে পুরো কমিশন। রীতি অনুযায়ী তফসিলের বিষয়টি অবহিত করতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন কমিশন। বুধবারই তফসিলের ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ গণমাধ্যমকে বলেছেন, বুধ বা বৃহস্পতিবারই তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও মনে করেন তিনি। আমরা মনে করতেছি যে শিডিউল ঘোষণা করলে পরিস্থিতি ভালো হবে। যখন আপনাকে দায়িত্ব দেব, আপনি দায়িত্ব দিলে একরকম জিনিস আপনাকে দিয়েছি, যখন দায়িত্ব দিব আপনি দায়িত্ব পাবেন। দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান সিইসি। পরে এ নিয়ে কথা বলেন তিনি। কার্টিসি কল আছে না একটা, এটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে, অন্য কোনো বিষয় না। ম্যাজিস্ট্রেট চেয়েছেন কিনা, সহযোগিতা চেয়েছেন কিনা? ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটাও ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। সিইসি জানান, যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। এদিকে আরপিও আবারও সংশোধন করা হয়েছে। এতে পোস্টাল ভোট, সাধারণ ভোটের সঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিলের বিধান রাখা হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির জোটসঙ্গীদের কেউ কেউ বলছেন, আলাপ আলোচনা না করে বিএনপি প্রার্থী ঘোষণা করায় তারা অসন্তুষ্ট। জোটসঙ্গীদের দীর্ঘদিনের অবদানকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি উল্লেখ করে তারা বলছেন, একা চলতে চাইলে বিপদে পড়বে বিএনপি। তাফিমুল ইসলামের রিপোর্ট। বিএনপি সমর্থিত 3টি জোটেই রয়েছে 30টিরও বেশি রাজনৈতিক দল। আর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি 2 ধাপে প্রার্থী ঘোষণা করার পর ফাঁকা রয়েছে 27টি আসন। এ অবস্থায় কাঙ্ক্ষিত সংখ্যক আসন না পাওয়ার শঙ্কা থাকায় জোটসঙ্গীরা বলছেন, বিএনপির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মনে করছেন তারা। আমাদের রাজনীতিতে আমাদের
পরিচ্ছন্নতা থাকতে হবে, আমাদের বুঝতে হবে ঠিক মতো এগুলো তাদের বলতে হবে তারা করলো কেন এরকম করে। তারা কি মনে করেছে যে আমাদের বাদ দিয়ে করতে পারবে? তারা করবে, বলবে যে না আমাদের লাগবে না। এখন বর্তমান যে পরিস্থিতি দেখতেছি, জাতীয় সরকার তো দূরের কথা, নির্বাচনেরই জন্য নমিনেশন দিচ্ছে না, তাহলে তাদের প্রতিশ্রুতিটা ভঙ্গ হলো না। এই অবস্থা চলতে থাকলে আমাদের সাময়িক রাজনীতিতে ক্ষতি হয়েছে, বিএনপির জন্য বড় ক্ষতি। বিএনপির যে সিগন্যালটা সেটা মূলত তারেক রহমানের উপরে নির্ভর করে। আমরা ওনার দিকে চেয়ে আছি। তো আজকে যদি উনি আমাদেরকে মূল্যায়ন না করেন তাহলে তা অবশ্যই হতাশাগ্রস্ত হবে এবং রাজনীতিতে, আগামীর রাজনীতিতে একটা নেগেটিভ সিগন্যাল যাবে। বিএনপি বলছে এবারের নির্বাচন হাসিনা আমলের মতো হবে না। মাঠে গ্রহণযোগ্যতা না থাকলে কাউকে প্রার্থী করবে না বিএনপি। আমাকে জনগণের কাছে যে ভোট চাইতে হবে, তো সুতরাং ইলেকশনটাকে আমাদের অ্যাসেস করতে হবে, আমাদের তো ক্ষমতায় যেতে হবে, সরকার গঠন করতে হবে, তাহলে তো আমাদের সিট বেশি পেতে হবে। তো আমাকে তো যাচাই করতে হবে যে কোন লোকটাকে দিলে নির্বাচন করে চলে আসতে। যাদেরকে মনে করবো যে আমরা বের করে নিয়ে আসা যাবে তাদেরকে অবশ্যই নমিনেশন দেবো। জোট সঙ্গীদের জন্য একাধিক নির্বাচনে বিজয়ী প্রার্থীকেও বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি বলছে, বিএনপিকে কেউ বিশ্বাসঘাতক বললে তারাই বিশ্বাসঘাতক। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। সিনেমায় চলচ্চিত্রের পাণ্ডুলিপি থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পটের উদ্বোধন আয়োজনে একথা বলেন তথ্য উপদেষ্টা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। প্রজন্মে ঐতিহ্যে নবজাগরণ, বিএফডিসির আধুনিকায়নে উত্তরায়ণ এই স্লোগানে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পট। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নিজেদের কথা তুলে ধরেন পরিচালক, প্রযোজক ও বিএফডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএফডিসি হচ্ছে সেই সিনেমা বানানোর জায়গা যা কিনা প্রত্যেকটা নির্মাতার জন্য সরকারি সমস্ত সাপোর্ট দেবে, নির্মাণ সহজ করবে প্রত্যেক তরুণ নির্মাতার জন্য। সবকিছু একটা জাগরণ, চলচ্চিত্রের জাগরণ। এই জাগরণে আমরা উৎসাহী, আমরা আনন্দিত এবং আমরা স্বপ্ন দেখতে পারি। তারা যেন আমাদেরকে এই পর্যন্ত এনে না ছেড়ে যান, আমাদের সাথেই থাকেন। মাহফুজ সাহেব যাওয়ার আগে যেন আমাদের জন্য এমন কিছু করে দিয়ে যান যেটা ফার্দার এটা ইমপ্রুভ হতে থাকে, চলতে থাকে, সো দ্যাট আমরা এটার ফল যেন ভোগ করতে পারি। বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সরকারের নানা পদক্ষেপের কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ফিল্ম স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমাদের দরকার। আমাদের মন্ত্রণালয় হোক, এটা আলাদাভাবে হোক, এটা খুবই খুবই জরুরি। দেশের প্রতিটি শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনারও কথা জানান তথ্য উপদেষ্টা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ নাটক ডাক্তারবাড়ি নির্মাণ করছেন নির্মাতা অরুণ চৌধুরী। নাটকটির শুটিং চলছে। মুক্তিযুদ্ধের সময় একটি বাড়ির আত্মত্যাগ তুলে ধরা হয়েছে এই নাটকটিতে। বিশেষ নাটক ডাক্তারবাড়ি চ্যানেলের পর্দায়, ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন ও ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রচার করা হবে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। মহান বিজয় দিবস উপলক্ষে 2012 সাল থেকে ফরিদুর রেজা সাগরের গল্প নিয়ে নির্মাতা অরুণ চৌধুরী নির্মাণ করে আসছেন বিশেষ নাটক। এরই ধারাবাহিকতায় এবছর নির্মাণ করা হচ্ছে ডাক্তারবাড়ি। ঢাকার নবাবগঞ্জের পাঠানবাড়িতে হয়ে গেল ডাক্তারবাড়ির শুটিং। নাটকটির গল্পে 1971 সালে মুক্তিযোদ্ধারা একটি বাড়ি থেকে কিভাবে সহযোগিতা পেয়েছিলেন সেটি তুলে ধরা হয়েছে। জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে রাজু আলিমের চিত্রনাট্যে ডাক্তারবাড়ি নির্মাণ করেছেন নির্মাতা অরুণ চৌধুরী। 16ই ডিসেম্বর বিজয় উদযাপনের লক্ষ্যে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ এই নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেতা আহসান হাবিব নাসিম এবং রিয়ামণি। বিশেষ এই নাটকে অভিনয় করার অভিজ্ঞতার কথা জানালেন কলাকৌশলীরা। মুক্তিযুদ্ধের কাজ করা হয়েছে খুব কম, খুব ভালো লাগলো। অনেকদিন পর একটা ভালো স্ক্রিপ্ট পেয়ে চেষ্টা করছি একটা 50 বছরের একটা গ্যাপ দেখানোর। এই গল্পটার মধ্যেও অন্য চেনা গল্পের মতোই কিন্তু একটু ভিন্নতা আছে। বিভিন্ন পেশার মানুষ শুধু যুদ্ধ নয়, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সাপোর্ট করেছিল সেই গল্পগুলো
এই নাটকে উঠে আসবে। সবসময় তো বইয়ে পড়ে এসেছি ৭১ সম্পর্কে, এবার একটা গল্পে বা একটা চরিত্র আমি কাজ করতে পারছি, সেটা নিয়ে আমার খুবই ভালো লাগছে। প্রতি বছরের মতো বিজয় দিবস উপলক্ষে এবারের নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে বলে আশা করেন নির্মাতা অরুণ চৌধুরী। বাড়ি বিষয় গল্প, মুক্তিযুদ্ধ মূল বিষয়, ৭১ সালের মুক্তিযুদ্ধ। সেই সময় একটা বাড়িতে আক্রান্ত হয়েছিল, এই গল্প। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশেষ নাটক ডাক্তার বাড়ি সন্ধ্যা ৭:৫০ চ্যানেল আইয়ের পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং এবং চ্যানেল আই ডিজিটালে প্রচার করা হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কমপক্ষে ৭৩৮ বার তা লঙ্ঘন করেছে ইসরায়েল। এ সময়ে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭৭ জন নিহত ও প্রায় ১,০০০ মানুষ আহত হয় বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দফতর। একে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিরতির শর্ত এবং এর সঙ্গে সম্পৃক্ত মানবিক বিধানগুলোকে ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়নের অভিযোগ করা হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্মসংস্থার সদর দফতরে অভিযান চালিয়েছে ইসরায়েল। এ সময় সংস্থার আসবাবপত্র, আইটি সরঞ্জাম সহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয় এবং জাতিসংঘের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা টাঙানো হয়। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা করেছে জাতিসংঘ। এবার নিটল টাটা কৃষি সংবাদ। বরগুনার তালতলী উপজেলার সওদাগরপাড়া গ্রামে শীতকালীন সবজি শিম আবাদ করে ক্ষতির মুখে পড়েছেন ২ শতাধিক কৃষক। মৌসুমের শুরুতে সবকিছু ঠিক থাকলেও ফুল আসার পরপরই দেখা দেয় ভাইরাসের আক্রমণ। এতে ঝরে পড়ে ফুল, হলুদ হয়ে শুকাতে থাকে গাছ। ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত উন্নয়নে জলাবদ্ধতায় অনাবাদী হয়ে পড়েছে নেত্রকোনার দুর্গাপুরে বিস্তীর্ণ জমি। স্থানীয়দের অভিযোগ, কাবিখা ও টিআরপি কর্মসূচি প্রকল্পের বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের কারণে জলাবদ্ধতায় পতিত পারে আছে হেক্টরের পর হেক্টর জমি। এছাড়াও ঘরবাড়ি ও সড়কের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। হুমকিতে পড়েছে পরিবেশ, প্রকৃতি। দর্শক, সংবাদের শেষ পর্যায়ে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল, আপাতত ঢাকায় রেখেই চলবে চিকিৎসা। জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে তারেক রহমানের আশঙ্কা। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরার প্রত্যয়। এবং আজ অথবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে নির্বাচনে ৩০০ বিচারক চেয়েছেন সিএসি। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।